দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। মেধায় নিয়োগ 93%, আপিল বিভাগের রায়ের আলোকে জারি হচ্ছে কোটার প্রজ্ঞাপন, সব গ্রেডে কার্যকর। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি, যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না। দুষ্কৃতিকারীদের সহজে ছাড় নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। অর্থনীতি সচল করতে ইন্টারনেট চালুর দাবি ব্যবসায়ীদের, সংকটে প্রধানমন্ত্রীর পাশে থাকার ঘোষণা। কারফিউর তৃতীয় দিনে কিছুটা স্বাভাবিক জনজীবন, নিয়ন্ত্রণে পরিস্থিতি, বললেন সেনাপ্রধান। ইন্টারনেট বন্ধে গ্যাস বিদ্যুৎ প্রিপেড গ্রাহকদের অন্তহীন ভোগান্তি, দুর্ভোগে বিদেশগামী যাত্রীরাও। দর্শক, আজ আপনাদের সাথে আছে আমি মঞ্জুর আল মতিন এবং আমাদের সাথে আলোচনায় থাকছেন সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুল হাসান বুলবুল। স্বাগত আপনাকে। দর্শক, কোটার রায় হয়েছে, সে খবর আপনারা দেখেছেন, প্রজ্ঞাপনও হয়তো জারি হচ্ছে। এই রায় যখন দিয়েছেন আপিল বিভাগ, তখন প্রধান বিচারপতি কিছু কথা বলেছেন। তার মধ্যে তিনি বলেছেন, আশা করেছেন যে তার সন্তানতুল্য শিক্ষার্থীরা দায়িত্বশীল এবং ইতিবাচক ভূমিকা পালন করবে, এবং আন্দোলনকে ঘিরে কয়েকদিনের ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তাই বোধ করি দুঃখ প্রকাশ করা চলে ফারহান ফায়াজকে নিয়ে, দুঃখ প্রকাশ করা চলে আবু সাইদকে নিয়ে, আরও যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে, যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের, আমাদের নানান স্থাপনার, সে ব্যাপারে তদন্তের কথা বলা হচ্ছে। সবাই নিশ্চয়ই আশাবাদী একটা বিচার বিভাগে তদন্ত হচ্ছে। সেসব নিয়ে কথা বলতে চাই, এবং তার আগে দু একটি খবর আপনাদেরকে দেখাবো। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাতে সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ হওয়া নবম থেকে 20তম গ্রেডের জন্য কার্যকর হবে এই কোটা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানের জন্য থাকছে 5% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য থাকছে 1% কোটা। জনপ্রশাসন মন্ত্রী জানান, এখন থেকে থাকছে না নারী ও জেলা কোটা। এর আগে জনপ্রশাসন মন্ত্রী আরও জানান, নির্বাহী আদেশে চলমান সাধারণ ছুটি থাকছে মঙ্গলবারও। গেল কয়েকদিনের নৈরাজ্যকারীদের এত সহজে ছাড়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামাত শিবির, তাদের মদত দিয়েছে বিএনপি। জানান, কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, এরপরই শিথিল হবে কারফিউ। উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে নিজ কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আক্রমণগুলো কিন্তু র্যান্ডম করছে না। শুরুতে বিভিন্ন স্থানে হামলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। আপনি ডেটা সেন্টার জ্বালিয়ে দিচ্ছেন কেন? যাতে ইন্টারনেট বন্ধ থাকে, দেশ অচল হয়ে যায়। পরে ব্যবসায়ীদের বক্তব্যের পর কথা বলেন সরকার প্রধান। জানান, যেসব স্থাপনা জীবন ও ব্যবসা বাণিজ্যকে সহজ উন্নত করে, গত কয়েকদিনে সেসবের উপরে হামলা হয়েছে। যে কয়টা আইকনিক জিনিস করেছিলাম, এগুলি সবই কিন্তু আপনাদের ব্যবসায় কাজে লাগে। আমার সবচেয়ে কষ্ট লাগে মেট্রো রেল। পৃথিবীর অনেক দেশে মেট্রো রেল আছে। এই মেট্রো রেলের স্টেশনটা আপনারা দেখেন, পৃথিবীর কয়টা দেশে আপনারা জান, আমাদেরটা কত সুন্দর ছিল, পুড়িয়ে শেষ। কারফিউ ঘোষণা এবং সেনাবাহিনী নামানোর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ছাত্ররা সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানানোর পরই জানমাল রক্ষায় সরকারের এমন পদক্ষেপ। অগ্নিসন্ত্রাস যখন শুরু হলো, জ্বালাও পড়া শুরু হলো, তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না, আর এটাকে আমরা কন্ডেম করি, এটা আমরা চাই না। তারা যখন সরে এসেছে, আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি।
সরকার প্রধান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবির কর্মীরা ঢাকায় এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের সমর্থন দিচ্ছে বিএনপি। তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলেন, এবার সহজে ছাড়া হবে না। এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। জেলায় জেলায় খবর নিয়েছি কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে, আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। ব্যবসা বাণিজ্য সচল করতে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দেন শেখ হাসিনা। আহ্বান জানান ধৈর্য ধরার। আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলি হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। নিজের বিদেশ যাওয়া নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমদ। স্বাগত আপনাকে। প্রধানমন্ত্রী আজকে এই অনুষ্ঠানে বলেছেন, ব্যবসায়ীরা চাইলে তাদের প্রতিষ্ঠান বা কারখানা খুলতে পারেন, তবে নিজ দায়িত্বে। এই কথাটার অর্থ কি দাঁড়ালো এবং সরকার নিরাপত্তা দিতে আপনাদের পারছে কিনা বা তারা নিরাপত্তা দেবেন কিনা, এবং এই যে নিজ দায়িত্বে খোলার ব্যাপারে আপনাদের অবস্থানটা আসলে কি? আমরা যেটা বলার চেষ্টা করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমরা কিন্তু ধৈর্য ধরে আছি, এবং আমাদের যে মধ্যে যারা প্রপোজিশন করেছিল যে আমরা ইন্ডাস্ট্রিগুলো চালাই, কারণটা বলা হয়েছিল যাতে ওই ওয়ার্কাররা যাতে ইন্ডাস্ট্রির মধ্যে ওরা বদ্ধ থাকে, তারা যাতে ওদেরকে যাতে কেউ টেনে না নিয়ে যায় বিভিন্ন কার্যকলাপে। এছাড়াও ইন্ডাস্ট্রি যদি চলে কিন্তু রাস্তা যদি না চলে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি চালায় কোনো বেনিফিট নাই, কারণ র মেটেরিয়ালও আসবে না, ফিনিশ গুডও যেতে পারবে না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা আমাদের বলেছেন, ধৈর্য ধরতে, আমাদের ধৈর্য ধরতে হবে। দেশ আগে, ব্যবসা পরে। আমি যেটা মনে করি যে উনি যেভাবে গুছিয়ে নিচ্ছেন, আমরা খুব তাড়াতাড়ি হয়তো একটা সুন্দর পজিশনে চলে আসতে পারবো, নর্মাল পজিশনে চলে আসতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। জনাব বুলবুল, আপনার কাছে আসতে চাই। এখানে যে পরিস্থিতিতে বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে এবং একটা বিরাট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই বিষয়ে বোধহয় কারো কোনো সন্দেহ নেই। এখানে সাংবাদিকতার ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে নানান রকম। বিশেষত আপনি যদি সকালের পত্রিকা দেখেন আর টেলিভিশনের খবর দেখেন, ধরুন আজকের ডেইলি স্টার বলছে অ্যাটলিস্ট 7 কিল্ড অন সেকেন্ড ডে অফ কারফিউ। নিউ এজ বলছে 13 more killed as violence continues. কিংবা দৈনিক সমকাল বলছে ঢাকায় নিহত আরও 4, নরসিংদী ও সাভারে মারা গেছেন 5 জন। এই যে বিরাট ফারাক আজকের আধুনিক গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়ার সাথে এই শতাব্দী প্রাচীন মাধ্যম, জনগণ আসলে কি বিশ্বাস করছেন সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ। আপনি সূচনা বক্তব্য যেটি বলেছেন যে সুপ্রিম কোর্টের সঙ্গে তাল মিলিয়ে আমরাও যারা এই কয়েকদিনের ঘটনায় মারা গেছেন তাদের সবার জন্য দুঃখ প্রকাশ করি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। দেখেন, একটা ক্রাইসিস সময় যেটা আপনি বললেন, ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা বড় পার্ট হচ্ছে হ্যান্ডলিং মিডিয়া। যখন একটা দেশে ক্রাইসিস থাকে, শুধুমাত্র এই ক্রাইসিস না, প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য দুর্যোগ হোক, তখন আরেকটা বড় অংশ থাকে হ্যান্ডলিং মিডিয়া, যাতে গুজব না ছড়ায়। কিন্তু আমরা দুইটাতে সমস্যায় পড়ে গেলাম। একটা সমস্যা হলো যে ইন্টারনেট শাটডাউন, যেটা ব্রডব্যান্ড ডাটা সেন্টার ধ্বংস হয়েছে, যেটা আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন যে 40টি জায়গায় ফাইবার অপটিক কেটে দেওয়া হয়েছে, যার ফলে গত 2 দিন ধরে মানে ইনফরমেশনের একটা ঘাটতি আছে, যেটি এখন আমরা নির্ভর হয়েছিলাম। যেমন আমার একজন, কিন্তু এই যে ইন্টারনেট বন্ধ করা, এটা শুরুতে তো যখন মোবাইল ইন্টারনেট বন্ধ করা হলো তখন তো সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে আন্দোলন নিয়ন্ত্রণ করতে এটি করা হচ্ছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। আপনি
পৃথিবীর লংগেস্ট ইন্টারনেট শাটডাউন হয়েছে কাশ্মীরে যখন 370 ধারাটা বাতিল করা হলো, প্রায় 1 বছরের বেশি সময় ছিল সেটা, এটা গ্লোবালি বলা হয়। আপনি যখন কি বলে শ্রীলঙ্কায় যখন বৌদ্ধ এবং বুদ্ধিস্ট এবং মুসলিমদের সাম্প্রতিক দাঙ্গা হলো, তখন একটা সার্টেন এরিয়ায় শাটডাউন করা হয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম, কিন্তু এই দুটো তো ধরুন ভারতের একটি রাজ্য কাশ্মীর, এবং কাশ্মীর নিয়ে তো কথা বলা শুরু করলে আসলে শেষ করা মুশকিল। শ্রীলঙ্কা আপনি বলেন একটি নির্দিষ্ট এলাকায় দেশব্যাপী এত দীর্ঘ সময়ের কি কোনো নজির আছে? এরকম গোটা দেশব্যাপী নাই, কিন্তু এর মধ্যে একটি হচ্ছে যে গ্লোবালি একটা আউটেজ হয়েছে, যার ফলে আপনি দেখবেন যে শত হাজার ফ্লাইট বাতিল হয়েছে। সেটা তো মাইক্রোসফটের একটা আপডেটকে কেন্দ্র করে। আর এইখানে যেটা হয়েছে, যেটা আইসিটি মন্ত্রী বলেছেন যে 40টা জায়গায় কেটে দেওয়া হয়েছে, ব্রডব্যান্ডের একটা কানেকশন হয় নাই। যাই হোক, এটা যে কোনো কারণেই হোক, এটার কানেক্টিভিটির সমস্যা হয়েছে। আপনি পত্রিকায় যারা কাজ করেন, আমাদের সাংবাদিক বন্ধুরা ডাউনলোড করে, কম্পোজটা করে ডাউনলোড করে তারা ছাপতেন। এখন যেটা হচ্ছে, লিখতে হচ্ছে, হাতে কম্পোজ করতে হচ্ছে সেই জায়গাটাতে। আর ইনফরমেশন ঘাটতির যে কথাটা আপনি বললেন, যে এই যে ক্রাইসিসের সময় যে একটা মিডিয়া হ্যান্ডলিংয়ের জন্য যে যাদের দায়িত্ব ইনফরমেশন দিবে, এরকম কেউ আমি দেখি না। মানে সরকারের এমন কোনো মুখপাত্র নেই যাকে বলবো যে আসলে আজকে কয়জন মারা গেল, আজকে কয়জন আহত হলো, আজকে কয়টা জায়গায় কারফিউ হলো। যেমন ধরেন, সেনাবাহিনী যে মোতায়েন করা আছে বাংলাদেশের সব জেলায় কিন্তু একরকম না। আমরা বহু জেলা আছে যেখানে সেনাবাহিনী না থাকলেও চলে, স্ট্যান্ড বাই তারা আছেন, কিন্তু পরিস্থিতি খুব নর্মাল, সেখানে কোনো গোলযোগ নাই। আপনি যদি বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখেন, একটা বড় অংশ দেখবেন ঢাকার আশেপাশের জায়গাগুলিতে যতটা বেশি ভয়াবহ, বাইরে অল্প স্বল্প জায়গায় আছে। তো কাজে এই জায়গায় আমার যেটা ধারণা, যে এই বিভিন্ন পত্রিকায় যারা দিয়েছেন তার কোনোটাকে আমি অস্বীকার করি না। আবার তারা তাদের নিজস্ব সোর্স থেকে দিয়েছেন। অফিসিয়ালি যে সোর্সটা আসার কথা, এটা আমাদের বড় ঘাটতি একটা, যে কোনো ধরনের মুখপত্র নেই। আমি সাংবাদিক হিসেবে কার কাছে যাব যে আজকে সারাদিনে কি ঘটলো আমাকে জানান, এই জায়গাটাতে নেই। আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা একটা বড় সমস্যা সব সময়ের জন্য। আমরা অন্য যে কোনো সময় আমরা দেখি যে ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় মিডিয়া হ্যান্ডলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই মিডিয়া হ্যান্ডলিংয়ের জন্য আপনি জেলা পর্যায়ে যান, জেলা পর্যায়ে ডিসি সাহেব কাজ করতেছেন, এডিসি সাহেব কাজ করতেছেন, সবাই কাজ করছেন। যখনই জিজ্ঞেস করবেন তখন বলে যে এটা তো আমি দেখিনি, এটা এসপি সাহেব দেখে, অথবা এটা এসপি সাহেব দেখেন, এটা এডিশনাল ডিপ্টি কমিশনার সাহেব দেখেন। কিন্তু কে দেখেন, তাকে তো একটা দায়িত্ব দিতে হবে। ওই জায়গাটাতে ঘাটতির কারণে আমার ধারণা নাম্বার হেরফের হচ্ছে, যার ফলে গুজব ছড়াচ্ছে। আপনি মানে সাধারণ মানুষ তো নাম্বারে বিশ্বাস করে। যেমন ধরেন, আজকে বিকেলে যখন কারফিউ বন্ধ হলো, আমি ফিরছিলাম এক জায়গার থেকে, তখন আমার সঙ্গে যে ড্রাইভারটি ছিল, সেই ড্রাইভারটি বলছে, স্যার মিরপুরে তো এরকম এতজন মারা গেছে। তা বলে এতজন মারা গেছে বলে, আর আপনি বিশ্বাস করবেন না। তা বলে যে এতজন লোক বেশি, প্রায় 200-250 কথা বল, এতজন যদি মারা যায় তাহলে তো ওই এলাকার এতটি বাড়িতে তো কান্না থাকবে। আপনি কি দেখেছেন? বলে যে না, সে একটু থতমত খেয়ে গেল যে 200 ছেলে যদি মারা যায়। এটি আপনি দেখবেন যে হেফাজতের সময় হয়েছিল। হেফাজতের সময় আল জাজিরার মতো প্রতিষ্ঠান, তারা বলেছিল যে 3000-এর মতো মানুষ খুন হয়েছে, এবং তারা একটা ওই জুরাইন কবরস্থানের ছবি দিয়ে তারা প্রকাশ করেছিল যে এইখানে কবর দেওয়া হচ্ছে। এরপরে আমরা এটাকে চ্যালেঞ্জ করেছিলাম এই জন্যে যে এটার সাথে বাংলাদেশের একটা ভাবমূর্তির প্রশ্ন জড়িত, যে জুরাইন কবরস্থানটা কত বড়, এবং তার আগে 15-20 দিনে কয়টা কবর করা হয়েছে, এবং 3000 লোক ঢাকা শহরে মেরে গুম করে ফেলার কোনো সুযোগ আছে কিনা। কিন্তু হেফাজতের যারা সমর্থন করেন তারা এটা বলার চেষ্টা করেছিলেন যে এইরকম করেছে। কাজে আমার ধারণা যে এটি কার নাম্বারটা সঠিক আমি বলতে পারবো না। 3টা খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, 3টি খুব দায়িত্বশীল পত্রিকা। আমার ধারণা তারা তাদের সোর্স থেকে দিয়েছেন। এটি একটা হতে পারে যে কতগুলি কমন আছে, আবার 2-4টা হয়তো বাইরে আছে। কাজে এখানে যে মিডিয়া ক্রাইসিসের সময় যদি মিডিয়া হ্যান্ডলিংয়ের জন্য স্পেশালি মানে এই সব সময় যাতে গুজব না ছড়ায়, আর যখন ইন্টারনেট শাটডাউনের মধ্যে আমরা আছি, তখন একটা মুখপত্র দরকার যার কাছ থেকে আমরা তথ্যটা পেয়ে, একটা সিঙ্গেল সোর্স থেকে যদি আমরা তথ্যটা পাই, তাহলে এই ধরনের বিভ্রান্তি না হওয়ারই কারণ। প্রজ্ঞাপনের খবর দর্শকদেরকে জানাচ্ছিলাম, এটি সরকারিভাবে আসলে সামনে আসবে আগামীকালকে। এ নিয়ে কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রী, তার অংশবিশেষ আমরা দেখে নেব। 93% হচ্ছে মেধা, আর 7% যেভাবে আছে, এটাই 7%। যেভাবে আদালতের যে আদেশটি, রায়ের আদেশটি, সেটা অনুযায়ী তো হচ্ছে প্রজ্ঞাপন হবে। কিন্তু কোনো রকম কোনো ব্যত্যয় হচ্ছে না, নতুন কিছু সংযোজন বিয়োজনও হচ্ছে না। যেটুকু আছে আদালতের রায়, যেটা আদেশ, সেটি অনুযায়ী প্রজ্ঞাপন হবে। আমাদের সার্ভারটাকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এটা সময় লাগছে। তো সেই কারণে কিন্তু আমরা
প্রজ্ঞাপনটা যে দেব, হ্যাঁ, কিসের মাধ্যমে দিব, তো সে একটি বিষয় আছে। তো আমি মনে করি যে আগামীকালকে যখন আপনার এই কারফিউটা শিথিল হবে, সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বলতে পারবো। আমরা একটু রাষ্ট্রের নিয়মকানুন এবং চলমান পরিস্থিতিকে অবশ্যই সেটা বিবেচনায় নিয়েই আমার মনে হয় বিষয়টি করাটা ভালো। আরেকটা খবর নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, ডেইলি স্টার থেকেই পড়ছি। Picked up early Saturday, Nahid returns battered. Nahid Islam, a key organizer of quota reform movement, alleged he was tortured physically until he was unconscious. In the early hours Saturday, he was picked up allegedly by law enforcers from a house in the capital's Shobujbag. Talking to the Daily Star, Nahid said, after taking me into a room, they integrated me over the student movement. They tortured me mentally and physically. At one point, I lost consciousness. নাহিদ হোসেন যে 60-এর অধিক সমন্বয়কারী আছেন কোটা আন্দোলনে, তাদের মধ্যে একজন। এটার বাংলাটা গতকালকে মানে আমরা যেদিন পার হয়েছিলাম তার প্রথম এখন এই যে 3 জন কথা বলছেন, আমরা দেখছি বিভিন্ন সময় গণমাধ্যমে তাদের ছবি আমরা দেখছি, তাদের বক্তব্য এর বাইরে কোটা আন্দোলনকারীদের বিভিন্ন দাবি, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথাও তারা বলেছেন এই ছাত্র হত্যার দায় নিয়ে, সেটাও দেখেছি। আর তার মধ্যে এই ধরনের খবর যখন পত্রিকায় আসছে, আসলে এই আন্দোলন যারা শুরু করেছিলেন হয়তো সেটি থামাবার ক্ষমতা তাদেরই থাকার কথা যৌক্তিকভাবে চিন্তা করলে, কিন্তু এই ঘটনাগুলো যদি সামনে আসে এবং স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা তো জানছে এই বিষয়গুলো, তাহলে এই পরিস্থিতি আসলে যে ছাত্ররা নিয়ন্ত্রণ করবেন শেষ পর্যন্ত, তাদের আন্দোলন তারা থামাবেন দাবি মেনে আদালতের রায় পর, যেটার আশাবাদ সরকারের তরফ থেকে করা হচ্ছে, সেটা কি আদৌ সম্ভব থাকছে? দেখেন, এই যে এখানেও একটা আবারও বলি যে এই নাহিদের স্টোরিটি যখন গতকালকে ছাপা হলো, তখন সাংবাদিকরা গিয়েছিলেন ডিবি অফিসের সাথে, নাহিদের বাবা মা গিয়েছিলেন। তখন ডিবি অফিস বলেছে আমরা এরকম কাউকে উঠে নেই। তখন আমাদের ল এনফোর্সিং এজেন্সি তো অনেকগুলি, কেউ নিয়েছে কিনা সেটাও বলা হয় নাই। কাজে এটা আমাদের কাছে একটা ধোঁয়াশার মতো। নাহিদের একতরফা আমরা বক্তব্য শুনছি, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু যাদের উঠিয়ে নেওয়ার কথা তাদের কাছ থেকে অফিসিয়াল কোনো বক্তব্য নাই। কাজে এটা আমাদের অপেক্ষা করতে হবে, এর মধ্যে থেকে ধারণা তৈরি হবে, পারসেপশন তৈরি হবে যে কারা নিল কারা গেলো, এটা একটা। আরেকটা হলো যে এইরকম মানে কিন্তু একটা জাতীয় দৈনিকে যখন বা একাধিক জাতীয় দৈনিকে এই ধরনের খবর আসে, তথ্য প্রতিমন্ত্রীর কি অন্তত দায় নেই এই ব্যাপারে তার ব্যাখ্যাটা তুলে ধরার? এটা তথ্য প্রতিমন্ত্রীর চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য দেওয়া। দেখেন, আমাদের মিডিয়ার কথা যদি বলেন, আপনি আগের দিন রাতের বেলা বাংলাদেশের সমস্ত মানুষ দেখলো যে 8 দফা 3 জন মন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, 8 দফা, তাই তো? সমস্ত পত্রিকা 3 জন সমন্বয়কারীর বক্তব্য। কিন্তু পরদিন একটা পত্রিকা, দুইটা পত্রিকায় ছাপা হলো যে 9 দফা দেওয়া হয়েছে, এবং ওই 9 দফা কোনো একজন সমন্বয়কারীর ব্যক্তিগত যে টেক্সট, সেই টেক্সট থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু এইরকম সেন্সিটিভ সময়ে কিন্তু মিডিয়ার রেসপন্সিবিলিটিটা এরকম হয় যে আমি এক জায়গায় আমি টেলিভিশনে দেখছি তারা কথা বলছে, 8 দফার কথা আমি দেখছি, কিন্তু আমি পরদিন ছাপলাম যে 9 দফা এবং তার ব্যক্তিগত টেক্সট এটা দেওয়া হয়েছে। এটা দুইটা মিলিয়ে যদি আমরা করি যে 3 জন বলেছে এই কথা, 3 জন মানে মন্ত্রীর সঙ্গে 3 জন সমন্বয়কারী 8 দফার কথা বলেছে, কালকে সারা রাত্র প্রচার হয়েছে, কিন্তু একজন টেক্সটে আবার এই কথা দিয়েছে, তাহলে একটা ব্যালেন্স হয়। কিন্তু আমি ওইটাকে না বলে যদি এইটাকে ধরে, আমি কোনটাকে ধরলাম তার উপরে নির্ভর করে। কিন্তু আমাদের অন্তত একটা দুটো মিডিয়া আমি দেখেছি যে তারা এই 9 দফার কথা বলেছে, এবং সেখানে যে কথাগুলি আছে সেই 8 দফার মধ্যে নাই। এটাও একটা কনফিউশন তৈরি করে। আবারও বলি যে ক্রাইসিসের সময়, আর আমাদের মিডিয়ার ধরেন আজকে একটা মিডিয়াতে দেখছি, মানে আমাদের এটা আমি খারাপই লাগলো আমার কাছে, পিটার হাস তার মেয়াদ শেষ করে আজকে মধ্যরাতে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। একজন রাষ্ট্রদূত, তার মেয়াদ শেষ হচ্ছে, চলে যাচ্ছেন। আপনি যখন ব্রেকিং এতগুলি নিউজ দিচ্ছেন, ওই নিউজের সময়, বাংলাদেশের এই নিউজের সময় একজন রাষ্ট্রদূত তার মেয়াদ শেষ করে চলে যাচ্ছেন, আমি তো খুব মানে ভেবেছিলাম বোধ হয় যুক্তরাষ্ট্রে গিয়ে বাইডেনের পরিবর্তে নির্বাচন করবে। একটা রাষ্ট্রদূত তার মেয়াদ শেষ করে বাড়ি চলে যাচ্ছেন, এইটা কি একটা বড় নিউজ হতে পারে? কাজে এটা মানে চুজ অ্যান্ড পিক, মানে চুজ অ্যান্ড পিকটা এখানে। মার্শাল ম্যাকলুহান, যোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান বলেছেন যে কি কথা বলা, কি লেখা, কি উপস্থাপনায় পরিমিতবোধ থাকতে হয়। ওই পরিমিতবোধ যদি না থাকে, তাহলে যিনি বলেন, যিনি লেখেন, তার উপর থেকে মানুষ আস্থা হারায়। অবশ্যই। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, সাথে থাকুন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমাদের সাথে আছেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, সিনিয়র সাংবাদিক। যেমনটা বলছিলেন, প্রথম আলোতেও এই নাহিদের অপহরণের ঘটনা সম্পর্কে প্রতিবেদন ছাপা হয়েছে। বন্ধুর বাসায় ছিলেন তিনি, সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। বাসার সামনে 3-4টি ভারী গাড়ি ছিল। নাহিদকে একটিতে তোলা হয়। তিনি বলেন, গাড়িতে তুলেই অপহরণকারীরা কয়েক ভাঁজ কাপড় নিয়ে তার চোখ বেঁধে ফেলেন। নাহিদের ধারণা, গাড়িটি 30 থেকে 35 মিনিট চলে, এরপর তাকে একটি ঘরে ঢোকানো হয়। সেই ঘরে বেশ কয়েকজন লোক দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। কি কথা হয়েছিল এই মুহূর্তে তা বলতে চাইছেন না নাহিদ। বললেন অন্য কোনো সময় বলবেন। তিনি একই সময়ে 4-5টি গলা শুনতে পেয়েছেন, গলা বদল হয়েছে কয়েকবার। এক পর্যায়ে তারা নাহিদকে লোহার লাঠি দিয়ে পেটান। নাহিদ বলেন, আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তার অনুমান, তিনি 24 ঘন্টার মতো অজ্ঞান অবস্থায় ছিলেন। ভোর 4টা কি 5টায় জ্ঞান ফিরলে দেখেন বড় রাস্তার পাশে পড়ে আছেন। সাইনবোর্ডে জলসিঁড়ি লেখা দেখে ধারণা করেন তিনি পূর্বাচল এলাকায় আছেন। এর পাশে আর একটা অংশ তিনি এই যে তাদের যোগাযোগ নিয়ে বলছেন যে ইন্টারনেট সেবা বন্ধ হওয়া ও সরকার নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে আন্দোলনের অন্য সমন্বয়কদের সঙ্গে নাহিদের যোগাযোগ কিছুটা বিচ্ছিন্ন ছিল। গত 2-3 দিনে আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে নানা দাবি জানানো হয়েছে। নাহিদ বলছেন, এসব বক্তব্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। নাহিদ মনে করেন, যারা এসব দাবি তুলছেন অথবা সরকারের সঙ্গে বসেছেন, তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে তা করছেন। নাহিদ বলেন, ইন্টারনেট চালু করতে হবে, সব ক্যাম্পাস খুলে দিতে হবে। ক্যাম্পাস খুললে সব সমন্বয়ক ও শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত কথা বলতে হবে। এই যে এই এতজন সমন্বয়ক, এত শিক্ষার্থী, এদের আসলে একসাথে বসা এবং ইন্টারনেট খুলে দেয়া ছাড়া কি এই আন্দোলনের কোনো সমাপ্তি আছে? নিশ্চয়ই আছে। মানে এই আন্দোলনের নেতৃত্ব তো তারা বলছে 62 জন সমন্বয়ক। 62 জন সমন্বয়ক একসঙ্গে বসবেন, সিদ্ধান্ত দেবেন, এরকম বড় আন্দোলন এটা হয় না। এটা নিশ্চয়ই একটা কোর কমিটি থাকবে, আমি জানি না তাদের আছে কিনা। এই নিউজের বড় ঘাটতিটা হলো যে একতরফাভাবে নাহিদের বক্তব্য দেওয়া হয়েছে। নাহিদ ধরেন তার মানে অপহরণ করার বিষয়ে বর্ণনা দিলেন, সেটা তার বক্তব্য। সেটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিবির কাছে যাওয়া উচিত ছিল, সেটা আমরা যাইনি। তারপর তিনি তার এর আগের দিন গোয়েন্দা পুলিশের কাছে যখন যাওয়া হয়েছিল, তারা বলেছে যে নাহিদকে তারা তুলে ওই লাইনটাই এখানে থাকা দরকার ছিল, তার বাবা মা গেলে পরে তারা অস্বীকার করেছে, সেটা আমরা জানি। কিন্তু তার বন্ধুদের সম্পর্কে তিনি সে যে কথাটি বলছে, এই বন্ধুদেরকে তো জিজ্ঞেস করা হয়নি যে তারা বলছে এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। এখন তার বন্ধুরা তো এই কথা বলতে পারে যে ওটা নাহিদের ব্যক্তিগত বিষয়। এরকম বড় আন্দোলনের মধ্যে যেটা হয়, দুইটা উদাহরণ আপনাকে দিই। একটি উদাহরণ ছোট্ট, যে যখন ভারত বিভক্ত হচ্ছিল, মাউন্টব্যাটেন কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের সঙ্গে বসছিলেন। তো কংগ্রেস যখন পূর্ণ প্রস্তাবটা দেওয়া হয়, কংগ্রেস কিছু কারেকশন সহ রাজি হয়ে গেল। যখন জিন্নাহ সাহেবকে জিজ্ঞেস করা হলো, তখন জিন্নাহ সাহেব বলছিলেন যে আমি মুসলিম লীগের ওয়ার্কিং কমিটিতে গিয়ে তাদের মতামত ছাড়া আমি কিছুই বলতে পারবো না। তখন মাউন্টব্যাটেন একটা কথা বলেছিলেন যে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, আপনি কায়েদে আজম হয়েছেন, পুরা মিল্লাত, মুসলিম মিল্লাত আপনাকে কায়েদে আজম বানিয়েছে। নেতার দায়িত্ব হচ্ছে সবার মতামত নেবে, এটা ঠিক, কিন্তু কখনো কখনো এরকম জরুরি পরিস্থিতিতে নেতা তার যৌক্তিক একটা জায়গা থেকে এটাতে সিদ্ধান্ত দিবেন এবং তারপরে এটা গিয়ে তার কর্মীদেরকে তিনি কনভিন্স করবেন। সে তো তিনি দলের প্রধান হিসেবে তো সেটা তিনি করতেই পারেন, কিন্তু এখানে কি কাউকে তারা প্রধান হিসেবে বলেছেন এই 62 জনের মধ্যে? এটা কি শুনেছেন? সেটাই বিপদ যে এটার দায়ী কে নেবে, কৃতিত্বই কে নেবে যদি তারা একসঙ্গে না থাকে। এবং এইরকম আরেকটা ছোট্ট উদাহরণ দিই, যে ইজিপ্টে যখন সবচেয়ে মানে আমাদের সময়কালে এই নতুন প্রযুক্তিতে সবচেয়ে বড় বিপ্লব হয়েছে ইজিপ্টের তাহরির স্কোয়ার, খুব বড় স্কোয়ার না সে, সেখানে লক্ষ লক্ষ তরুণ শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে মানে সংযুক্ত হয়ে বিপ্লবটি করেছে। বিপ্লবটি যখন হয়ে গেল, হোসনি মোবারক যখন পদত্যাগ করলেন, সেখানে একজন অধ্যাপিকা যিনি নেতৃত্বে ছিলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কি চান? বলে আমরা গণতন্ত্র চাই। বলে গণতন্ত্র কে দিবে? আপনাদের তো কোনো সংগঠন নাই, আপনাদের কোনো নেতৃত্ব নাই, হাজার হাজার মানুষ সবাই টিপেছে, সব যারা যারা দিয়েছে তারা সবাই তো পার্ট অফ দি রেভলিউশন। বলছে কে গণতন্ত্র দিবে? চোখ বন্ধ করে বললো যে আমাকে আর্মি গণতন্ত্র দেবে ইজিপ্টে। এবং ইজিপ্টে এত বড় বিপ্লবের পরে, হোসনি মোবারকের মতো স্বৈরতন্ত্রকে সরানোর পরে, এই শুধুমাত্র এই সাংগঠনিক দুর্বলতার কারণের জন্যে এই তরুণদের স্বপ্নের পরিবর্তে কি আসলো? ইসলামিক ব্রাদারহুড। তো কাজেই এখানে তারা 62 জন একসঙ্গে বসবে,
তারপরে কথা বলবে, এটা আমি জানি না, মানে ইন্টারনেট হলেই পারবে তা না। কিন্তু ঢাকায় যারা আছে, আমরা যেমন আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের 60 জন সদস্য আছে। কিন্তু এই যে কারফিউ চলছে, চলাচল সীমিত, শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল, এই অবস্থায় কি আপনি মনে করেন যারা এই আন্দোলন করেছে তারা এক জায়গায় হয়ে একটা বৈঠক করার মতন সবাই এক পরিস্থিতি জায়গায়, আছে? সবাই এক জায়গায় হবে না। আমি যেটা আপনাকে বলছি, আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের পেশাজীবী সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। এটা সারা দেশে আমাদের সংগঠন। সারা দেশে 60 জন হলো আমাদের ফেডারেল এক্সিকিউটিভ বডির মেম্বার। কিন্তু যখন কোনো ক্রাইসিস হয়, ইমিডিয়েট সিদ্ধান্ত দিতে হয়, তখন কিন্তু ঢাকায় আমরা যে কয়জন আছি তারা বসি এবং তাদের সঙ্গে হয় যোগাযোগ হয়। এটা কি গঠনতন্ত্রের কোথাও বলা আছে? গঠনতন্ত্রের মধ্যে আছে। আমরা বলি যে ঢাকার অ্যাভেলেবল মেম্বার। তো কাজে এইখানেও তাদেরকে বলতে হবে যে অ্যাভেলেবল মেম্বার যারা, তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। ইন্টারনেট যদি আরও 7 দিন না আসে তাহলে তারা কোনো কথাই বলবে না। ইন্টারনেট যদি আরও 10 দিন না আসে তারা কোনো কথাই বলবে না। তাদের কোনো না কোনো অল্টারনেটিভ একটা জায়গা বের করতে হবে। সরকারকেই বলতে হবে, বা যাদেরকে মানে যে 3 জন ওইখানে গেছে তাদেরকে বলতে হবে যে তোমরা বলো, তোমরা তো 3 মন্ত্রীর কাছে 8 দফা দিয়েছে, তুমি বলো যে আমাদের 10 জনকে বসতে দিতে হবে। কিন্তু একজনের যখন এই অবস্থা হয়, পিটিয়ে বেহুশ করে ফেলা হয়, তখন কি বাকিরা আসলে সামনে আসতে সাহস পাবে? এটা মানে আন্দোলনের নেতৃত্ব দিতে গেলে মানে একজন আহত হয়েছে বলে বাকিরা সব বন্ধ থাকবে, এটা তো হতে পারে না। যেমন আমি ধরেন গত 2 দিন ধরে এখন পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তারা যদি মনে করে সে জিন্না সাহেবের মতো যে 62 জনের একটা মিটিং হবে, সেই মিটিং থেকে আমরা আলোচনা করব, আলোচনা করে এখানে আসব, এইরকম তাৎক্ষণিক আন্দোলনে এটা খুব বিপজ্জনক হবে। কাজে তাদের ঢাকায় অ্যাভেলেবেল যে কানেক্টিভিটি আছে তার মধ্যে দিয়ে যোগাযোগটা করতে হবে, যোগাযোগ করে আসতে হবে। তা না হলে পরে নেতৃত্ব এমনিতেই, নেতৃত্বের একটা অংশ তো তাদের বাইরে চলে গেছে। এবং কারো এখন বাকি যে নেগোসিয়েশন, কারণ তারা যে 8 দফা দিয়েছে, 8 দফাটার নেগোসিয়েশন ছাড়া হবেই না। 8 দফার মধ্যে তারা কি বলেছে, যারা নিহত হয়েছে তাদের বিচার করতে হবে। তো বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে হবে না, যারা তাদের ওই এলাকায় রংপুরে যে ছেলেটা মারা গেল, ওই রংপুরের গ্রুপটাকে তো ইনভলভ হতে হবে। কাজেই তাদেরকে বলতে হবে, দিলারুজ্জামান সাহেবকে, বিচারপতি সাহেবকে, যে আপনি রংপুরে আমার লোকের হেয়ারিং দিতে হবে। তারা কি বলেছে যে এই নিহতদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। তাহলে তো সেই পরিবারগুলিকে বলতে হবে তাদের কয়জন যোগ্য ছেলে মেয়ে আছে, কোন জায়গায় চাকরি দিয়ে। এখন এনগেজমেন্ট হওয়া ছাড়া তাদের এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তারা এই যে বিচার বিভাগীয় তদন্ত করা হচ্ছে সেটার ব্যাপারে তারা কি বলছেন, সেটাও তো তারা এটাকে গ্রহণ করেন কিনা সেটার ব্যাপারে হয়তো খানিকটা প্রশ্ন থাকতে পারে। কারণ জেরাই খান পান্না, সারা হোসেন, তারা একটা বিবৃতি দিয়ে আন্তর্জাতিক মান কি হওয়া উচিত এই ধরনের একটা বড় ঘটনার পরে তদন্তের ক্ষেত্রে, সেটার ব্যাপারে তাদের কিছু দাবির কথাও বলেছেন। যাই হোক, একটা প্রতিবেদন এই ফাঁকে দেখে নিতে চাই। ঢাকা ছেড়ে গ্রামে ফিরছেন খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গভীর রাতে পায়ে হেঁটে মানুষ জড়ো হন কারওয়ান বাজারে, চেষ্টা করেন পণ্যবাহী ট্রাকে ওঠার। জানান, চলমান পরিস্থিতিতে আয়ের পথ বন্ধ থাকায় ফুরিয়েছে জমানো টাকা। শামীমা সুলতানার রিপোর্ট। তখনও মফস্বল থেকে ঢাকায় নিয়ে আসা পণ্য খালাস করতে পারেনি ট্রাকটি। কিন্তু সেসব ভাবার বা দেখারও জো নেই পিঁপড়ের দলের মতো বেয়ে বেয়ে ওঠা এসব মানুষের। কেবল জানেন বাড়ি ফিরতে হবে যে কোনো উপায়ে। 350 টাকা জমা, কালকে দেখা গেছে যে আমি সারাদিনে 500 টাকা রুজি করছি, খাওয়া দাওয়া গাড়ির জমা দেওয়া হয়েছে, বাড়ির বাড়াও কি আমরা লাভ হচ্ছে, এই পকেটের টাকা নাই, বহু কষ্টে আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা পুরো কারওয়ান বাজার জুড়েই নিম্নবিত্ত মানুষের এমন হাহাকার। কোন ট্রাকটা একটু ফাঁকা পাবেন আর তাতে চেপে বসে ফিরে যাবেন তার নিজ গ্রামে। দেশ জুড়ে চলছে কারফিউ, বন্ধ দোকানপাট, ব্যবসা বাণিজ্য। দিন শেষে খেটে খাওয়া মানুষের আয়ের পথও হয়েছে সংকুচিত। মেসেও সমস্যা, মেস মানে খাওয়াইতে যাচ্ছে না, যে বাকি খাওয়াইতে পারবো না। না খায় মরিচ্ছি মা বাসার মধ্যে। কালকে রাতে একজন তিনি মুড়ি নিয়ে খাইছি, আজকে সকালে একজন একটা ভাত দিছে, মাথায় খাইছি। রাত যত বাড়ে ততই ঘরে ফেরাদের ভিড় বাড়ে রাজধানীর কারওয়ান বাজার ও আশেপাশের সড়কগুলোতে। পকেটে সামান্য টাকা, তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাক পাবার অপেক্ষা। 4-5 দিন থেকে আসছি, কোনো কাজকর্ম নাই, টাকাও নাই, 200-300 টাকা নিয়ে বের হয়েছি। আমার স্বামী রিক্সা চালায়, তা আমাদের তো খাওয়ার কষ্ট। এখানে মনে করেন কীভাবে খাবো, এখানে তো আত্মীয় স্বজন কেউ নাই। বাড়িতে আমরা 1 কেজি চাউল হলে আমরা মনে করি পরিবারের সবাই মিলে খাইতে পারবো।
আর এখানে এসে যদি আমি মনে করি কামাই করতেছি 1000 টাকা, আমার তো এখানে খরচ হইতেছে 400 টাকা, 600 টাকা দিয়ে আমি কি করব? কারো চোখে মুখে চিন্তার ভাঁজ, কারো মাথায় হাত। হঠাৎ অস্থির হয়ে ওঠা এই শহর পেটের ক্ষুধা না মেটালেও আপাতত নিরাপদে বাড়ি ফিরতে পারাটাই অনেক বড় কিছু এসব সাধারণ মানুষের। একটু ভালো করে বাঁচার স্বপ্ন নিয়ে যারা ছুটে আসেন এই জাদুর শহরে, পরিস্থিতির গ্যারাকলে পড়ে তাদের অনেকেরই সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। ফিরে যেতে বাধ্য হন নিজ গ্রামে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। জনাব বুলবুল, আপনার কাছে ফিরে আসতে চাই। প্রিপেড গ্রাহকদের ব্যাপারে গত কদিন ধরেই কথা হচ্ছে। অনেকে আছেন যারা বিদ্যুৎহীন, যাদের গ্যাসেরও সেই টাকা ফুরিয়েছে। সরকার থেকে কিছু কিছু উদ্যোগের কথা বলা হচ্ছে, কজনের কাছে পৌঁছচ্ছে সে নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। এবং এই যে দিনের পর দিন বিদ্যুৎবিহীন অবস্থা, চুলায় রান্না করতে পারছেন না সাধারণ মানুষ, এই পরিস্থিতিতে আসলে সরকার যে বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়, বা ইন্টারনেট ঠিক করতে এতদিন লেগে যাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে মানুষের কাছে কি বার্তা দিচ্ছে সরকার সম্পর্কে? একটা হচ্ছে যে সংকটটা তো মানে একেবারেই অপ্রত্যাশিত সংকটের জন্য আমাদের কোনো প্রস্তুতিই নেই। আপনার খেয়াল থাকবার কথা যে যখন মহাখালীতে সিটি গ্রুপের একটা ভবন ধসে পড়ল, তখন আমাদের বন্ধু নাসরিন হক নারী পক্ষ করতেন, তখন আমরা একটা ক্রেন পাই নাই যে এখান থেকে লোকজনকে উদ্ধার করার জন্য। সেটা বলা হলো যে এই ক্রেন বাংলাদেশে নাই, এই ক্রেন আনতে হবে দুবাই থেকে। তো নাসরিন মানে নারী অ্যাক্টিভিস্ট ছিল খুবই, সে বললো যে দুবাই থেকেও যদি আনতে হয় তাও আনতেই হবে। কিন্তু দেখেন আমাদের এইরকম একটা ক্রাইসিস হতে পারে এটা আমরা কখনো চিন্তা করি নাই। প্রযুক্তির উপরে এরকম গ্যাসের কি বলে বিদ্যুতের সংকটটা হলো ইন্টারনেট নাই, আপনি এটিএম বুথের টাকা নাই, বা ব্যাংকের কানেক্টিভিটি বন্ধ, এইরকম যে হতে পারে এটা আমাদের কল্পনার মধ্যেও নাই আমার ধারণা। সেই কাজেই এটার কোনো রেডিমেড সলিউশন আমার কাছে তো নাই। যারা করেছেন তবুও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকে সন্ধ্যায় বলেছেন যে অনেকটা সমস্যার সমাধান হয়ে এসছে তারা একটা। কিন্তু আমার ধারণা যে এই ক্রাইসিসটার মধ্যে আমাদের অনেকগুলি বিষয় রিথিঙ্ক করতে হবে। রিথিঙ্কের মধ্যে এইটা একটা যে আমরা প্রযুক্তি যদি কোনো কারণে ফেল করে তাহলে আমরা অল্টারনেটিভ কী করব, সেটার মধ্যে কোনো ব্যবস্থা আছে কিনা। আপনি ধরেন যে বড় বড় কেপিআইগুলিতে যে হামলা হলো, কেপিআইগুলিকে এরকম নিজেদের নিরাপত্তার ব্যাপারে খুব সচেতন ছিল? আপনি বিটিভির মতো প্রতিষ্ঠান কি নিজেদের নিরাপত্তার জন্য খুব সচেতন ছিল? কেপিআই তো মানে কি পয়েন্ট ইনস্টলেশন তো তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তো এইটাও সরকারকে দেখতে হবে যে এইরকম বড় বড় প্রতিষ্ঠান বানালাম আর সবচেয়ে দুর্বল যে দুইজন লোক সেই সিকিউরিটি গার্ড দুজনকে সামনে রাখলাম। তার চেয়েও বড় প্রশ্ন, যখন রাস্তায় বিজিবি নামানো হচ্ছে, রাস্তায় পুলিশ রয়েছে এতদিন ধরে, এই ধরনের একটা পরিস্থিতি, সেখানে এই গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে প্রধানমন্ত্রী নিজে বলছেন যে এই স্থাপনাগুলোতে যদি হামলা হয় তাহলে সরকার কঠোর হবে, তার মানে আশঙ্কা তাদের মধ্যে ছিল। তো তার আগে এখানে সেনাবাহিনী বা কেন মোতায়েন করা হচ্ছে না? কি পয়েন্ট ইনস্টলেশনে যতটুকু দরকার সেনাবাহিনী মোতায়েন হতে পারে, পুলিশ হতে পারে, বিজিবি হতে পারে। কিন্তু আমি বললাম যে মানে এই আশঙ্কা যখন সরকার করছেন, তার নিরাপত্তায় তিনি ব্যবস্থা কেন নিচ্ছেন? সেটাই আমি বলছি যে এইটাও আমাদের দেখতে হবে যে এইখানের পর্যাপ্ত, হ্যাঁ ধ্বংস হয়েছে নিন্দা করে জানাই, যেভাবে ঘটনা ঘটেছে নিন্দা জানাই, কিন্তু এটা কি রক্ষা করবার জন্য যে প্রস্তুতি আমাদের করা ছিল আমরা রাখি নাই। কাজেই এই ক্রাইসিসটার মধ্যে নতুন কতগুলি সমস্যা আসলো যে হঠাৎ করে যদি ধরেন এই কারণের জন্য না, ঢাকা শহরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, এই বৃষ্টি যদি ওই ব্রডব্যান্ডের রুমের মধ্যে ঢুকে যায় 3 দিন ধরে, তাহলে কি হবে? অল্টারনেটিভ কি? আমি কি বলে আমেরিকাতে আমি দেখেছি যে একই ডাটা তারা 3টা বা 4টা জায়গায় স্টোর করে। 4টা, বা আমি নিউ ইয়র্ক শহরে নিজে দেখেছি, আমাকে যখন ডাটা স্টোরেজের বিষয় নিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, যে তারা 4টা 5টা ব্যাকআপ রাখে, যে এটা যদি ফেল করে কোনো কারণের জন্য তাহলে ওইটা ব্যাকআপ হবে, এটা যদি ফেল করে এটা ব্যাকআপ আসবে। তো আমাদের ব্যাকআপসে একটা মাত্র বিল্ডিংয়ের মধ্যে আমরা দেখাচ্ছি যে সেখানে আগুনে পড়ে যাচ্ছে। তো এই ডাটা সেন্টারটাকে আমরা আমাদের আরও ব্যাকআপে রাখতে পারতাম, আমি জানি না, মানে আমার টেকনিক্যাল নলেজটা নাই। কিন্তু এই যে কি পয়েন্ট ইনস্টলেশন বললেন, এই যে ধরুন মেট্রো স্টেশনে যে ধরনের ভাঙচুর হয়েছে, প্রথম দিন তো ছাত্রলীগের ছেলেরা ফার্মগেট স্টেশনে ঢুকলো, সেখানে আন্দোলনকারীদের পেটালো।
এরপরে তো এটা স্পষ্ট যে মেট্রো স্টেশনগুলোকে ঘিরে সমস্যা হতে পারে। আরও আগে থেকে টিএসসিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেট্রো স্টেশন, সেখানে খানিকটা নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তো মিরপুরে যখন সেই পুলিশ বক্সে আগুন দেওয়া হলো, তার এত কাছে মেট্রো স্টেশন, সেখানে কি পরিস্থিতি বিবেচনায় এর আগেই নিরাপত্তা জোরদার করা সম্ভব ছিল না? অবশ্যই ওইরকম একটা সেন্সিটিভ প্রতিষ্ঠানে কে কখন ভিতরে ঢুকবে, কে কখন মার দেবে, সেটার জন্য অপেক্ষা করা দরকার নেই। এইসব যেহেতু এরই মধ্যে ফার্মগেটে একটা ঘটনা ঘটে গেছে, এটা তো স্পষ্ট। আপনার সাথে আমি একমত যে ওই জায়গাটাতে আমাদের যাদের দায়িত্ব ছিলেন তাদের গাফিলতি কতটা আছে এটা দেখা দরকার, আমাদের সামর্থ্য কতটা আছে দেখা দরকার। আর আমরা কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলি শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাইরেও যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলি আপনি মানে আমি জানি না অনুষ্ঠানে বলা ঠিক, টেলিভিশনে যারা ঢুকলো, যারা আগুন দিল, তাদের কোনো একটা টিম যদি স্টুডিওর মধ্যে ঢুকে, তখন তো টেলিভিশন চলছিল, স্টুডিওর মধ্যে ঢুকে যদি কোনো একটা উল্টাপাল্টা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিত, তাহলে পরিস্থিতিটা কী হতো কল্পনা করতে পারেন আপনি। এরা তো হয়তো আগুন টাগুন দিয়ে বের হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে যদি 75 সনের ডালিমের মতো কোনো একটা লোক থাকতো, সে যদি চলে যেত স্টুডিওর মধ্যে, তখন গিয়ে যদি একটা ঘোষণা দিত, সেই ঘোষণাটি তো সারা দেশের মানুষ যেতে পারতো। তো কাজেই এই দায়িত্বগুলি দুইটা পার্ট। একটা পার্ট হলো যে আমাদের দায়িত্ব, এই যেটা আপনি বললেন যে ফার্মগেটে আগের দিন গণ্ডগোল হলো, তাহলে পরের দিন সবগুলি স্টেশনে আমার পরিস্থিতি উন্নত করা দরকার ছিল, এটি একটা। আর এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, তার নিরাপত্তার দায়িত্ব এবং সে দায়িত্বের ব্যর্থতার দায় কি আসলে বিরোধী শক্তিকে দিয়ে সরকার দায় এড়াতে পারে কোনোভাবে? একটা হচ্ছে ধ্বংস হয়েছে, সেটা যারা ধ্বংস করেছে তার শাস্তি হবে, সেটা আমরা চাই। কিন্তু যাদের এটা রক্ষা করবার দায়িত্ব ছিল, সেখানে যে প্রশাসনিক দায়িত্ব যারা ছিলেন, তারা কি কতটা সিরিয়াসলি এইটা করার চেষ্টা করেছেন সেটা দেখতে হবে। এবং এই যে ব্যবসার হাজার হাজার কোটি টাকার ক্ষতির কথা ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র আইটি খাতের ব্যবসায়ীরাই বিরাট অঙ্কের হিসাব দিয়েছেন। তো সেখানে আজকে একজন ব্যবসায়ী প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন করেছিলেন যে এই যে এত বড় রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বলুন, আমরা এর আগে কত বিস্তৃত বিবরণ শুনেছি, কত কত দেশ থেকে নিরাপত্তার সরঞ্জাম এসেছে, আড়ি পাতার সরঞ্জাম এসেছে ইসরায়েল থেকে, সে খবরও অনেকে বলেছেন। তো সেই জিনিস ব্যবহার করেও কেন এই ঘটনা ঘটতে পারে, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে, এটা জানা গেল না। এই ব্যর্থতার দায় গোয়েন্দা সংস্থা কি নেবে না? এটা খুব ভ্যালিড প্রশ্ন যে গোয়েন্দা সংস্থার কি কোনো তথ্য দিয়েছিল, আমরা জানি না, কারণ গোয়েন্দা তথ্য তারা আমাদের কাছে দিবেন। গোয়েন্দা তথ্য দিয়ে থাকলে যাদের এটা কগনিজেন্সে নেওয়ার কথা ছিল তারা আগে নিয়েছিলেন। কাজে দুইটি চিন্তা করতে হবে। আপনি আমাদের দেশে যতগুলি বিপর্যয়, 75 সনে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আসবে, এখানে সমস্ত পুলিশ ইন্টেলিজেন্স পাহারা দিচ্ছে, তারা জানছে না যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ আসতেছে 32 নম্বরে খুন করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় 32 নম্বরের ক্যান্টনমেন্ট, ঢাকা শহর তখন এত ক্রাউড ছিল না। তো কাজেই ইন্টেলিজেন্সটা বঙ্গবন্ধু কালকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন সেটার সমস্ত প্রস্তুতি নিচ্ছেন, সমস্ত গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা, আর্মির গোয়েন্দা, সমস্ত গোয়েন্দারা। অথচ ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ চলে আসছে খুন করার জন্য, তারা জানে না। আমাদের যতগুলি ফেলিউর, যতগুলি ট্র্যাজেডি আছে, তার সব জায়গায় তো গোয়েন্দা ফেলিউরের একটা চিত্র আছেই। তো কাজেই এইখানে মানে আপনি যে কথাটি বলেছেন যে এই তাহলে যদি ঘটনা ঘটার পরে আমরা দায় চাপাচ্ছি, ঘটনা ঘটার আগে আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি না, সেই দিকে তো ফিরে তাকাতে হবে যে আমরা কেন নিচ্ছি না বা কেন নিতে পারছি না। জি, আরও একটা প্রতিবেদন দেখব। সেনাপ্রধান জানিয়েছেন আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি 48 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে এসেছে, আর নাশকতায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান। রাজধানী ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান সম্পর্কে জানাচ্ছেন হিরণ খান, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। কারফিউ তৃতীয় দিনে বাংলাদেশ সেনাবাহিনীর এমন চেকপোস্ট চোখে পড়ার মতো। এছাড়াও রাজধানী জুড়ে সেনাবাহিনীর টহলও বাড়ানো হয়েছে। এমন এপিসি দিয়ে রাজধানীর প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান আজ সকালে পাখির চোখে দেখার চেষ্টা করেছেন যেসব জায়গায় ক্ষতি হয়েছে সেই সব জায়গা ঘুরে ঘুরে। তিনি সরজমিনে যাত্রাবাড়ি, গুলিস্তান, মহাখালী, খামারবাড়ি যেসব জায়গাতে সেনা সদস্যরা টহল দিচ্ছেন তাদের সাথে কথা বলেছেন এবং পরবর্তীতে গণমাধ্যমের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যেই 48 ঘন্টা কারফিউতে স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য
আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। রাজধানী জুড়ে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর এমন চেকপোস্টের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সাধারণের নিরাপত্তা। শুধু সেনাবাহিনী নয়, র্যাব, পুলিশ, বিজিবি সকল সংস্থাই সহযোগিতা করছেন সেনাবাহিনীকে। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই পাই করে তাদের হিসাব দিতে হবে। রাজধানী জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে সময় লাগবে আর কতদিন? হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। এই কতদিনের প্রশ্নটাই বোধহয় এখন আসলে সবার সামনে। যারা বিদ্যুৎবিহীন তারা ভাবছেন কবে বিদ্যুৎ ফেরত পাবেন। পুরো দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। মানুষ গতকালকেও অনেকে ভেবেছিলেন যে হয়তো ফেরত আসবে, আজকেও বলা হচ্ছে ব্রডব্যান্ড অন্তত ফেরত আসতে পারবে কবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন বোধহয় আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবে তাদের প্রশ্নগুলোর উত্তর পাবে, কবে জানতে পারবে কেন ফারহান ফায়াজ আজকে নেই তাদের মাঝে, কেন আবু সাইদ নেই, কেন তাদের আরও অনেক সহপাঠী নেই। এই কবেগুলোর উত্তর আমরা কবে পাবো? এটা রেডিমেড কোনো উত্তর নাই। সবগুলি প্রশ্ন করেছেন, সবগুলির উত্তর আমাদের পেতে হবে। কিন্তু একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে এই যে বড় বড় স্থাপনা, আপনি বলেন একটা মেট্রো রেলকে পুলিশ পাহারা দিয়ে রক্ষা করা যাবে? আমি নাগরিক হিসেবে আমার কোনো দায়িত্ব নাই যে এই মেট্রো রেলটা আমার একটা প্রাইড। এলিভেটেডের কাউন্টারে আমি আগুন লাগিয়ে দিলাম, এক্সপ্রেসে আমি আগুন লাগিয়ে দিলাম। কাজেই একদিকে হচ্ছে পাহারাও বাড়াতে হবে, আরেকদিক থেকে নাগরিক সচেতনতা। হ্যাঁ, দুর্বৃত্ত কিছু থাকবে, কিন্তু দুর্বৃত্তের এই পর্যায়ে যে একটা মেট্রো রেল মাত্র 1 বছরও হয় নাই, সেই মেট্রো রেলের মধ্যে আগুন দিয়ে এটা কী বীরত্ব দেখালাম আমি, বলেন? নাগরিকদেরকে কাজেই সমস্ত কিছু পুলিশ পাহারা হবে না। আপনি ধরেন আপনি তো আইনজীবী, কিন্তু দুষ্কৃতকারী একটা অপরাধ করে, ধরুন আমরা কি ডাকাতের কাছে বলি যে তুমি দায়িত্বশীল হও, ডাকাতি করো না, নাকি ডাকাতি ঠেকানোর জন্য রাষ্ট্র দায়িত্ব? এইখানে হচ্ছে পয়েন্টটা যে এখন যখন বিচার করা হবে তখন যাতে আবার ওই যে আন্তর্জাতিক মান সম্বন্ধ এই প্রশ্নগুলি যাতে না আসে। কারণ যারা এই কাজটি করেছে তাদেরকে যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় তাহলে তার বিচারটা করতে হবে। কিন্তু এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, ধরুন 14 সালের পেট্রোল বোমা হামলা বা এর পরেও যত বাসে আগুনের ঘটনা ঘটেছে, এগুলোর বিচার কি আমরা করতে পেরেছি? কিছু হয়েছে, সব হয় নাই, কিছু হয়েছে, সব হয় নাই। কিন্তু এইবারের প্যাটার্নটা আপনি দেখেন। কিন্তু এই যে দিনের পর দিন মানুষের জীবন তো ধ্বংস হয়, আমাদের জনগণের টাকায় তো এই সবকিছু হচ্ছে, এই মেট্রো স্টেশন থেকে শুরু করে পদ্মা সেতু, সেগুলো যখন ধ্বংস হয় এবং যে সরকারের এগুলো রক্ষা করার কথা তারা যখন সে জায়গায় এগুলো রক্ষা করতে পারেন না, তখন কি আসলে জনগণের সচেতনতাটা বড় প্রশ্ন, নাকি এই ধ্বংস হওয়ার ক্ষেত্রে সরকারের রক্ষা করতে না পারাটা? এটা দুইটাই একসঙ্গে হলে জনগণের সচেতন অংশ। এখন মিরপুরের যে মেট্রো রেলটা বন্ধ হয়ে গেল, কে সাফার করবে? ওই এলাকার মানুষ। অবশ্যই। কাজেই এটা এলাকার মানুষ বুঝবে যে তারা তাদের দায়িত্ব যদি পালন করতে পারতেন। তাদের কি দায়িত্ব ছিল? তাদের দায়িত্ব ছিল যে তাদেরকে চিহ্নিত করা। আমি তারা পাহাড়ে, ধরুন তারা যদি, এদেরকে তো বলা হচ্ছে জঙ্গি সরকারের তরফ থেকে, এরা অস্ত্রসহ আসলো, আগুন নিয়ে আসলো, তখন কি জনগণ গিয়ে তাদের ঠেকাবেন? জনগণ যদি ওইখানে ওই সময় মারামারি নাও করতে পারে, কিন্তু জনগণের মধ্যে থেকে এখন দাবি উঠতে হবে এই কথা যে যারা এই কাজগুলি করেছে তারা যে কোনো রাজনৈতিক পরিচয়ের থাকুক না কেন তাদের চূড়ান্ত শাস্তি হতে হবে, কারণ তারাই সর্বনাশটা করেছে। এটার সাথে কি কেউ দ্বিমত পোষণ করছে? না, দ্বিমত পোষণ করছে না। আমাদের আপনি যখন এই ঘটনাটা ঘটলো, দ্বিমতের একটা জায়গা দেখায়। আমাদের কিছু বুদ্ধিজীবী বিবৃতি দিলেন ছাত্র আন্দোলনের সঙ্গে আমরা একাত্ম, এবং খুব নামি দামি বুদ্ধিজীবী। তাদের এই দাবি, মানে এই যে তারা যে ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা তার সঙ্গে আদালত, সর্বোচ্চ আদালত তাদের দাবির সাথে একাত্ম, কাজে তাতে কোনো আপত্তি নাই। কিন্তু ওই বুদ্ধিজীবীরা গত 7 দিন ধরে কিন্তু বলছেন না যে এই যে ধ্বংসাত্মক কাজ করেছে আমরা তাদের সঙ্গে নাই, তাদের বিচার করতে হবে। তারা চিহ্নিত, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় নেতা এবং আমাদের খুব প্রিয় মানুষ সব যায়। তো তারা ওই দিন বিবৃতি দিলেন, এত লম্বা বিবৃতি যে ছাত্রদের সঙ্গে একাত্ম, তাদের এই মানে এই আবেগ অনুভূতির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু গত 7 দিন ধরে যে ভাঙচুর করলো, এই 7 দিন পরে কিন্তু কোনো বিবৃতি নাই যে আমরা এই ধ্বংসাত্মক কাজের সঙ্গে নাই। যারা এটা করেছে, যারা জেলখানা ভেঙে জঙ্গিদের নিয়ে গেছে তাদের সঙ্গে আমরা নাই। যারা এলিভেটেড এক্সপ্রেস হামলা করেছে
টার্গেটগুলি আপনি দেখেন, সেই টার্গেটগুলি হলো একদম বাংলাদেশের যে জায়গাগুলি দৃশ্যমান অগ্রগতি, সেই জায়গাটাতে কাজে বোঝা যায় কারা এটা করেছে। কাজেই ওই যে নাগরিক সচেতনতাটা এরকম লাঠি নিয়ে যাবে না। এখন এক গ্রুপ আমরা যদি আমি ধরেন ছাত্র আন্দোলনের পক্ষে বিবৃতি দিলাম, কিন্তু আবার যখন এই জঙ্গিদের বা দুর্বৃত্তদের হামলায় এত সম্পদ নষ্ট হলো আমি চুপ করে থাকলাম, তাহলে কি আমি একটা বিশেষ পক্ষ অবলম্বন করলাম না? আমি চুপ করে থাকার মধ্যে একটা পক্ষ অবলম্বন করলাম। কাজেই নাগরিক সচেতনতা তো ওই জায়গায়। আজকে যদি এই যে ব্যবসায়ীরা যে কথাটা বলেছে যে আমরা মানে এরকম ধ্বংসাত্মক কাজের সঙ্গে থাকবো না, এটা তারা পরিষ্কারভাবে তাদের কথা বলেছে। এরকম যদি সব জায়গার থেকে আসে তাহলে পরে আপনি ধরেন মারামারি করার দরকার নেই। ধানমন্ডি 27 নম্বরে 15,000 লোক হয়ে গেছে। ধানমন্ডির সমস্ত লোকজনও যদি বের হয়ে আসে তাও এতগুলি লোক হওয়ার কথা না। এটা কোত্থেকে আসলো? ওইখানে নাগরিক সচেতনতা ওইখানে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার যারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের আগে থেকে সতর্কতাটা থাকা দরকার। কিন্তু আমি বলি না যে মারামারি করার জন্য তারা দাঁড়াবেন, কিন্তু মানুষের জায়গাটাও দাঁড়াবে যে আমরা আক্রমণ করব, আন্দোলন করব, সেটার লেভেলটা কোন জায়গায় যাবে, কোন জায়গায় যাবে। আপনার হ্যাঁ বাবা মিটিং করব, নিশ্চয়ই মানে মিছিল করব। ছাত্র তো স্পষ্টভাবেই বলেছে এই সহিংসতা এবং এই জ্বালাও পোড়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের আন্দোলন এবং যতদিন তাদের উপরে গুলি না চলেছে এই আন্দোলন যে একেবারে অহিংস ছিল এই বিষয়টা মনে হয় না কেউ দ্বিমত করবেন। কোনো সন্দেহ নাই। এবং ছাত্ররা এবং এই ঘটনার সূত্রপাত তো হলোই আবু সাইদের উপরে এইভাবে গুলি চালানোর পরে। আজকে নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রী এই কথাই বলেছেন, যখন ছাত্ররা বলেছে যে আমরা এই সন্ত্রাসী তৎপরতার সঙ্গে নাই, তখন আমি সেনাবাহিনী মোতায়েন করেছি। কাজে এই সেনাবাহিনী মোতায়েন বা এই বিডিআর মোতায়েন এগুলি কিন্তু ছাত্রদের বিরুদ্ধে না, কারণ ছাত্ররা বলেছে এগুলি হলো এই ব্যানারকে ব্যবহার করে কেউ রাজনৈতিক উদ্দেশ্য। তার অর্থ কি এই যে আজকে যদি ছাত্ররা তাদের আন্দোলন করতে মাঠে নামে সেনাবাহিনী তাদের কিছু বলবে না? সেনাবাহিনী কি করবে জানি না, তাদের আন্দোলনের ধরন কি হবে সেটা বুঝতে হবে। তারা যদি শান্তিপূর্ণভাবে কোথাও অবস্থান আমার মনে হয় না, কারণ আপনি প্রথম 7 দিন যদি দেখেন, সে প্রথম 7 দিন কিন্তু পুলিশও তাদের বাধা দেয় না। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন তারা মানে দাবি পেশ করতে গেলেন তখনও কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় না। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।